আমরা হচ্ছে লাস্ট ক্লাসে একটা প্রজেক্ট করছিলাম ওই পিসিতে, একটা কাউন্টারের প্রজেক্ট ছিল না ওটাতে, আমরা নতুন কয়েকটা জিনিস দেখছি। আহ, কি কি দেখছিলাম আমরা আমরা দেখছি হচ্ছে কিছু বিশেষ, আমরা ইভেন্ট হ্যান্ডলিং দেখছি। হ্যাঁ, মানে কিভাবে রিয়েক্টের মধ্যে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়। ইভেন্ট যেমন ধরেন ক্লিক, স্ক্রোল, চেঞ্জ, এই টাইপের ইভেন্ট গুলো। তো আমরা আজকে আরো কিছু হালকা পাতলা ইভেন্ট হ্যান্ডলিং দেখবো। তারপর হচ্ছে আমরা স্টেট দেখছি। হ্যাঁ, স্টেটটাও আমরা আজকে আবার আরেকবার দেখবো। স্টেটটা আশা করি বুঝেন নাই ভালো করে, তো স্টেটটা আমরা আরেকবার ভালো করে বুঝবো। তারপর হচ্ছে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপস। হ্যাঁ, প্রপস জিনিসটা দেখবো। আর কি কিছু আছে? আর ওই যে হুকস এর কথা বলছিলাম, হুকস জিনিসটা আমরা আরেকটু করে বুঝবো। হ্যাঁ, আমরা এই যে হুকস দেখছিলাম, হুকস এর জিনিসটা একটু করে দেখবো। আর একটা নতুন হুক এক্সপ্লোর করবো, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট। হ্যাঁ, স্টেটও একটা হুক। তো এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা দেখবো। তো প্রথমে আমরা একটা প্রজেক্ট সেট আপ করে ফেলি। হ্যাঁ, প্রজেক্ট সেট আপ করার জন্য এটা আশা করি এতদিনে কমফোর্টেবল হয়ে গেছেন। আমরা প্রথমে হ্যাঁ একটা নতুন প্রজেক্ট করি। কোথায় গেল? আপনারা তো হচ্ছে এখানেই করি। না, এটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট। আচ্ছা, ফোল্ডার করি। তাহলে আমি একটা নতুন খালি ফোল্ডার ওপেন করি আগে। ধরেন রিয়্যাক্ট, ধরেন টু, রিয়্যাক্ট টু। এবার এটাকে আমি ভিএস কোড ওপেন করে ফেলি। ভিএস কোড করে আমার, হ্যাঁ খালি ফোল্ডার। হ্যাঁ, এবার তাহলে আমাকে রান করতে হবে হচ্ছে টার্মিনাল ওপেন করতে হবে আগে। টার্মিনাল পাওয়ারশেল থাকলে সিএমডিতে সুইচ করে নেবেন। করলাম। তারপর হচ্ছে এখানে npm স্পেস ক্রিয়েট বিট অ্যাট লেটেস্ট। হ্যাঁ, অ্যাট লেটেস্টটা না দিলেও চলে, বাট দিলেও হয় আর কি, অপশনাল। এন্টার দিলাম। ফার্স্টে নাম চাইবে, স্কিপ করার জন্য ডট দিব। এন্টার। ফ্রেমওয়ার্ক চাইবে, আমরা স্ক্রল করে রিয়েক্টে আসি, রিয়েক্ট সিলেক্ট করলাম, জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে দুইটা কমান্ড রান করতে বলছে, দুইটা কমান্ড রান করে ফেলি। npm ইনস্টল দিলাম, একটু টাইম লাগবে। ডান। তারপর হচ্ছে npm রান dev দিলাম। প্রজেক্ট রান হয়ে গেছে এই লিঙ্কটাতে। দেন আমি কন্ট্রোল ক্লিক করে এটাতে একটা ক্লিক করি, তাহলে এই যে আমার প্রজেক্ট ওপেন হয়ে গেছে, প্রজেক্ট সেটআপ ডান। হ্যাঁ, এবার এখান থেকে আমি ওই যে আননেসেসারি ফাইলগুলো ডিলিট করবো। ফার্স্টে আসি পাবলিক, পাবলিক থেকে ভিট এসভিজিটা ডিলিট করলাম। তারপর এখান থেকে গিট ইগনোর, রিডমি ডট এমবি, এই দুইটা আমরা ডিলিট করতে পারি। ডান। সোর্সের মধ্যে অ্যাসেটস, তারপর অ্যাপ ডট সিএসএস, তারপর বাইগুলো থাকুক, এই দুইটা না রাখতে হবে। হ্যাঁ, অ্যাপ ডট জেএসএক্স, ইন্ডেক্স থেকে, ইন্ডেক্স ডট সিএসএস থেকে সবকিছু রিমুভ করে দিব, ডিলিট করে সেভ করি। অ্যাপ ডট জেএসএক্স থেকে এখানে আমি সবকিছু সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর ওই যে কম্পোনেন্টটা আমি নিজে তৈরি করবো। তাহলে কম্পোনেন্টটা তৈরি করার জন্য একটা ফাংশন, তার একটা নাম দিতে হবে। নাম হচ্ছে আমরা ফাইলের নাম অনুসারে দিই। হ্যাঁ, ফাইলের নাম হচ্ছে অ্যাপ, তাহলে এটাও হবে হচ্ছে অ্যাপ। তারপর এটা জাস্ট রিটার্ন করবে হচ্ছে ধরেন একটা ডিভ, ডিভের মধ্যে একটা h1 থাকবে, এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকবে। তবে এটাকে এক্সপোর্ট করতে হবে, তাহলে এক্সপোর্ট ডিফল্ট, এটার সামনে লিখে দেই। কোথাও ভুলেছে। হ্যাঁ, ডিফল্ট সেভ। প্রজেক্টে আসি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের তাহলে প্রজেক্ট সেটআপটা রেডি, ক্লিন আছে সবকিছু। এখন আমরা টেলউইন্ডটা সেটআপ করে ফেলতে পারি। আমরা টেলউইন্ড সিএসএস ডট কমে যাই, গেট স্টার্টেড, এখান থেকে ফ্রেমওয়ার্ক গাইডস, এখান থেকে আমরা ভিট ইউজ করতেছি, সুতরাং ভিটের ডকুমেন্টেশনে যাব। ফার্স্ট স্টেপটা আমাদের করতে হবে না, কারণ হচ্ছে এটা আপনার ওই যে npm create ভিটার কমান্ড, আর এটা আমরা তো রান করছি, তো এটা আমাদের করা লাগবে না। এখান থেকে আসি, ফার্স্টে এটা কপি করি, টার্মিনালটা ওপেন করে এই যে প্রসেস রানিং আছে মানে প্রজেক্টটা রান হচ্ছে, এটাকে আপাতত ক্লোজ করে দিই। ক্লোজ করে কমান্ডটা পেস্ট, তারপরে এন্টার, কন্ট্রোল সি। তারপর আপনাদের কনফার্মেশন চাইবে, কনফার্মেশন চাইলে ওয়াই দিলে বন্ধ হয়ে যাবে, মানে ইয়েস। দেন হচ্ছে এটা দিলাম। নেক্সট হচ্ছে টেলউইন ডট কনফিগ ডট জেএসএ কন্টেন্টের ভেতরে এই জিনিসগুলো বসাতে হবে, তাই না? তাহলে আমি আমার টার্মিনালটা অফ করি, আমার টেলউইন ডট কনফিগ ডট জেএসএ আসি। এই যে আমাদের কন্টেন্টের ভেতরে কিছু নেই, এই যে অ্যারেটার ভেতরে ওরা হচ্ছে অ্যারেটার ভেতরে এই জিনিসগুলো রাখছে। তাহলে আমি এগুলো কপি করে নিই, এগুলো কপি করে কন্টেন্টের ভেতরে বসে দিই।
এখান থেকে আপনারা চাইলে এই যে টিএস কোনটা কোনটা বাদ দিচ্ছি দেখেন, টিএসটা বাদ দিচ্ছি এবং টিএসএক্সটা বাদ দিচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের টিএস এবং টিএসএক্স টাইপের কোনো ধরনের ফাইলস থাকবে না। এখন এগুলো রাখলেও যে কাজ করবে না তেমনটা না, রাখলেও সমস্যা নেই। হ্যাঁ, সেভ করলাম। দেন হচ্ছে লাস্টে ইন্ডেক্স ডট সিএসএস এগুলো বসাতে হবে। তো আমি কপি করি, ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে আমার, এখানে যাই, পেস্ট করি, সেভ করলাম। দেন হচ্ছে লাস্টে npm রান দেব। তাহলে আবার টার্মিনালটা ওপেন করে, হ্যাঁ, জেএস জেএস অর্থ কি জাভাস্ক্রিপ্ট, টিএস অর্থ হচ্ছে টাইপস্ক্রিপ্ট, মানে ওইটা হচ্ছে আমরা যখন টাইপস্ক্রিপ্ট ইউজ করবো। হ্যাঁ, ওটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট আর টাইপস্ক্রিপ্ট এক্সএমএল আর কি, ওগুলো আমরা এখন ইউজ করবো না। ওকে, তাহলে টেলউইন্ড সেটআপ হয়ে গেছে। যেহেতু এটা দেখতে যে ছোট হয়ে গেছে, তবু টেস্ট করার জন্য আমরা এখানে ক্লাস নেম লিখতে পারি কিছু, টেক্সট সেন্টার টেক্সট ফর এক্সেল py86 হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে আমাদের টেলউইনও কাজ করতে সেন্টারে চলে আসছে, ফন্ট সাইজ বড় হয়েছে। তাহলে এখন আমরা প্রথমে স্টেট জিনিসটাকে আরেকবার বুঝি। এখানে স্টেট সম্পর্কে কি কি আছে। State management with hooks. Introduction to hooks. Definition: hooks are functions that let you use state and other React features without writing a class. আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা এই যে কম্পোনেন্ট তৈরি করতেছি না, এটা তো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করছি, তাই না? এটাকে বলা হয় হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট। ঠিক আছে, এটাকে লাইটটা অফ করে দিব। এটাকে বলা হয় হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট। ফাংশনাল কম্পোনেন্ট কেন? কারণ দেখেন বেসিক্যালি এটা কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, এটা আমি একদম প্রথম দিনই এক্সপ্লেন করছিলাম, এটা একটা রেগুলার ফাংশন যেটা আপনার জেএসএক্স অথবা আপনি যদি এইচটিএমএল বলেন এইচটিএমএল, যেটা হচ্ছে আপনার জেএসএক্স বা এইচটিএমএল রিটার্ন করতেছে। হ্যাঁ, এই জিনিসটা ছাড়া একটা রেগুলার ফাংশন, আর কিছু না। ঠিক আছে, তো আপনি যেই কম্পোনেন্টগুলো এভাবে ফাংশন দিয়ে তৈরি করবেন এদেরকে বলা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আর কি ধরনের কম্পোনেন্ট আছে? আর এক ধরনের মেজর কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে যে এগুলোকে বলা হয় ক্লাস বেসড কম্পোনেন্ট। ওইগুলোতে আপনার জাভাস্ক্রিপ্টের মধ্যে ক্লাস বলে একটা জিনিস আছে। হ্যাঁ, আবার এটা এইচটিএমএল এর ক্লাস না, নট এইচটিএমএল ক্লাস। জাভাস্ক্রিপ্টে ক্লাস বলে একটা ডিফারেন্ট জিনিস আছে যেটা আমরা কভার করিনি। তো এটা কভার না করার রিজন আছে। আপনারা যেহেতু সবাই কম্পিউটার ডিপার্টমেন্টের, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নাম তো শুনছেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বড় জিনিস হচ্ছে, মানে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ক্লাস। ঠিক আছে, মানে আপনার ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা হয়। তো জাভাস্ক্রিপ্টের মধ্যেও এই যে ক্লাস নামে একটা জিনিস আছে, তো সেই ক্লাসটা দিয়ে আপনি রিয়েক্টে আসলে একটা কম্পোনেন্টও তৈরি করতে পারেন। ঠিক আছে, বাট এটা আসলে পুরনো মেথড, আপনার ক্লাস কম্পোনেন্টগুলো এখন আর ইউজ করা হয় না। ইভেন আপনি মানে বর্তমানে কোনো নতুন প্রজেক্টে ক্লাস কম্পোনেন্ট পাবেন না। ঠিক আছে, এই কারণে আমি এটা স্কিপ করে যাচ্ছি, এটা আপনাদের দেখাচ্ছি। আর ক্লাস কম্পোনেন্টগুলো অনেক কনফিউজিং হয়। ঠিক আছে, তো বাট জেনে রাখেন যে ক্লাস বেসড কম্পোনেন্ট নামে কিছু জিনিস আছে যেগুলো আপাতত লাগছে না। সেভ করলাম। তাহলে আপনার এবার এখানে একটা মেজর জিনিস, সেটা হচ্ছে এই যে হুকস আমরা ইউজ করতেছি। আমি গতকাল কয়েকটা হুকের নাম বলছিলাম, যেমন ইউজ স্টেট, যেটা আমরা ইউজ করছি। তারপর আজকে আরেকটা দেখবো বলছি, সেটা হচ্ছে ইউজ এফেক্ট। তারপর আপনার ইউজ কনটেক্সট আছে, ইউজ আপনার রিডিউসার আছে, তারপর ইউজ রেফ আছে, ইউজ মেমো আছে, ইউজ কল ব্যাক আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। এর মধ্যে মেজর আমাদের লাগবে হচ্ছে এই দুইটা। এই বাকিগুলো আমাদের, আর ইউজ কনটেক্সট আমাদের আরেকটু বেশি লাগবে, বাট বাকি এগুলো আমাদের খুব কম লাগবে। ঠিক আছে, তো এই যে পুরো জিনিসটা মানে সবগুলো এগুলোকে একসাথে বলা হচ্ছে হুকস। হুকস হচ্ছে শুধুমাত্র আপনার ফাংশনাল কম্পোনেন্টে ব্যবহার করা যায়, মানে এই টাইপের কম্পোনেন্ট। ঠিক আছে, এটা গেল একটা রুল। আরেকটা রুল হচ্ছে যে আপনাকে হুকস আপনার সবসময় এই পার্টটাতে কল করতে হবে, এই পার্টটাতে। ঠিক আছে, আপনি যদি ভালো করে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু কয়েকটা মেজর পার্ট আছে। এই যে একটা রিটার্ন স্টেটমেন্ট আছে, রিটার্ন স্টেটমেন্টের মধ্যে সবসময় আপনার জিএসএক্স থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট থাকবে না। আপনি চাইলে যে রিটার্ন স্টেটমেন্টের উপরে এবং এই যে হেডারটা আছে ফাংশনের হেডারটার মধ্যে, এই যে ভেতরের পেজটাতে, এখানে চাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন। যেমন ধরুন আমি যদি এখানে কনসোল লগ হ্যালো লিখি, তারপর এখানে আমার কনসোল, এখানে না সরি, এখানে আমার কনসোল ওপেন করি, যে হ্যালো আসছে। ঠিক আছে, তো আপনি জাস্ট এই যে প্লেসটা, এটার মধ্যে হুকস লিখতে পারবেন। আপনি আপনার রিটার্ন স্টেটমেন্টের ভেতরে হুকস লিখতে পারবেন না। আবার এখানে কম্পোনেন্টের বাইরে এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়। আমি যদি এখানে কনসোল লগ এই লিখি, এই যে দেখেন হিটা আসতেছে, জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু এখানেও লেখা যায়। ঠিক আছে, বাট হুকস এখানে লেখা যায় না। তাহলে হুকসের ক্ষেত্রে কয়েকটা রুলস। আপনার প্রথম রুল হচ্ছে হুক নিডস টু
to always be inside of an component. তাহলে একটা হুক সবসময় একটা কম্পোনেন্টের ভেতরে থাকবে, হ্যাঁ, এটা একটা মেজর রুল। তারপর আরেকটা মেজর যেটা রুল সেটা হচ্ছে যে হুক উইল অলওয়েজ হ্যাভ ইউজ ইন ইটস নেম। আপনার একটা হুকের নামের শুরুতে সবসময় ইউজ থাকবে। যেমন আমরা যে একটু আগে হুক যেগুলো দেখছি সবগুলো একটা কমন প্যাটার্ন ছিল, সবগুলোর সামনে ইউজ, ইউজ স্টেট, ইউজ হুক, সরি ইউজ কল ব্যাক, তারপর আপনার ইউজ ইফেক্ট, হ্যাঁ, সবগুলোর সামনে ইউজ আছে। তো হুকটা বেসিক্যালি হচ্ছে মানে আপনার রিয়াক্ট আপনি কিছু ফাংশন প্রোভাইড করে দিচ্ছে, এটা জাস্ট নর্মাল ফাংশন, এর থেকে বেশি কিছু না, ঠিক আছে। প্রত্যেকটা হুক আবার একটু একটু ডিফারেন্ট ভাবে কাজ করে এই জিনিসগুলো আর কি। তো হুকের ব্যাপারটা গেল। এবার স্টেট ম্যানেজমেন্টটা দেখি আমরা, স্টেট কি জিনিস। স্টেটের জিনিসটা আমি আগের দিনও এক্সপ্লেন করছি, আজকে আবার এক্সপ্লেন করতেছি। স্টেটের ব্যাপারটা হচ্ছে যে ধরেন একটা ভ্যালু, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে পার্টটা দেখতেছেন, এটা কম্পোনেন্টটা দেখতেছেন, একটা কম্পোনেন্টের জাস্ট এই পার্টটা কিন্তু আপনি ইউআইতে দেখেন, এই পার্টগুলো কিন্তু কখনো ইউআইতে দেখেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখানে একটা H2 দিয়ে ধরেন হেই লিখি, এটা এখানে আসছে, হ্যাঁ। আমি যদি এখানে একটা কনস্ট ভ্যারিয়েবল নিই, আর কি নেওয়া যায়, ধরেন ধরেন স্ট্রিং ইকুয়ালস টু হেই, এই যে এই হেইটা, এটা কি এখানে কোথাও আছে কোনোভাবে? নাই, কিন্তু এটা কিন্তু আপনার এই যে H2 থেকে আসতেছে। এই যে এই পার্টটা হচ্ছে আপনার অলওয়েজ ইউআইতে শো করবে, এই পার্টটা আপনার কখনোই ইউআইতে শো করবে না যদি না আপনি কনসোল লক করেন। কনসোল লক করলে এটা কনসোলে দেখাচ্ছে, এটাও কিন্তু আপনার ইউআই না, ঠিক আছে। আপনার ইউআই হচ্ছে এটা, মানে আপনার দেখাবে হচ্ছে এখানকার মধ্যে। ওকে, তাহলে আমি একটা নাম্বার ভ্যারিয়েবল দিলাম। এখন ধরেন আমি এখানে আপাতত নাম্বার একটা ভ্যারিয়েবল নিয়ে এখানে 10 রাখছি, বাট এই ভ্যারিয়েবলটা তো যে কোনো কিছু হতে পারে, তাই না? এখানে আমরা যে কোনো কিছু রাখতে পারি, এখানে তো আমরা ধরেন কারোর নামও রাখতে পারি, অথবা কোনো আমাদের ইম্পর্টেন্ট ডাটা রাখতে পারি। এখন আমরা চাচ্ছি যে এটা এইভাবে রাখলে তো দেখাবে না, তাই না? এটা এই যে 10 এটা কোথাও আসেনি। এখন এটাকে দেখানোর জন্য আমি কি করতে হবে, এটা সামহাও আমার এখানে আনতে হবে, তাই তো। এখানে কিভাবে আনতে পারি আমরা? এখানে আনার জন্য ধরেন আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নেই, আমরা চাইলে এখানের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, কিভাবে? কার্লি ব্রেসিস দিয়ে। আমাদের এখানে কার্লি ব্রেসিস দিলে কার্লি ব্রেসিসের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো, হ্যাঁ। তাহলে ধরেন আমি যদি এখানে এই যে ভ্যারিয়েবলের নামটা লিখে দিই, ধরেন নাম্বার, জাস্ট নাম্বার লিখে দিই, সেভ করি, এই দেখেন 10 চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ভ্যারিয়েবলটা, ওই ভ্যারিয়েবলটা চাইলে আমি এখানে আমার ডিভের মধ্যে দেখাতে পারবো, আমার এই ইউআইতে দেখাতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখলাম। আমি যদি সামহাও এখান থেকে নাম্বার ইকুয়াল টু, আচ্ছা এটা চেঞ্জ হবে না, বা কারণ এটা কনস্ট্যান্ট, এটাকে আমি লেট করে ফেলি, লেট দিয়ে আমি যদি এটা 20 করি, এটা স্টিল আসতেছে। বাট আমি যদি কোনোভাবে এটাকে প্রোগ্রামেটিকলি চেঞ্জ করি, প্রোগ্রামেটিকলি বলতে কি, প্রোগ্রামেটিকলি বলতে আমি বোঝাচ্ছি ধরেন এটা একটা নির্দিষ্ট টাইম পর কোথাও একটা ক্লিক করলে অথবা কোথাও একটা কিছু করলেই নাম্বারটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এটা একটু সেট আপ করে ফেলি, ধরেন আমি এখানে একটা বাটন নেই, বাটনের মধ্যে আমি এখানে দিই যে অ্যাড পাইপ, হ্যাঁ। তারপর আমি এখানে অন ক্লিক একটা হইয়া দেই, ওই যে ইভেন্ট হ্যান্ডেল, এটা আমরা আবার দেখবো, সমস্যা নেই। এবার এখানে আমি নাম্বার ইকুয়াল টু 5 করে দিই, মানে আমার এই বাটনতে ক্লিক করলে নাম্বার ভ্যারিয়েবলের সাথে 5 যোগ হবে, ঠিক আছে। আচ্ছা বাটনটাকে আমি একটু স্টাইল করি, নাহলে এটা দেখা যাচ্ছে না। বিজি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু ওকে, এটাতে ক্লিক করলে এখানে আমি কিছু আউটপুট দেখতেছি না, তাই না? আচ্ছা আমি যদি কনসোল লক করি জাস্ট ভ্যালুটা, আচ্ছা কনসোল লক এখানে না, আমি কনসোল লকটা এখানে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমার এভাবে রাখতে হবে, কনসোল লক নাম্বার দিয়ে, নাম্বার কি বাড়তেছে না? কনসোল লক নাম্বার, ও আচ্ছা আচ্ছা, নাম্বার তো আমরা জাস্ট প্লাস করে দিছি, নাম্বার এটা তো আবার ভ্যারিয়েবলের মধ্যে রাখি মিস্টেক, এই যে দেখেন বাড়তেছে, হ্যাঁ। কনসোলের মধ্যে আমার নাম্বারটা বাড়তেছে, তাই না? বাট আমার কোনোভাবে এখানে ইউআইতে আসতেছে না। তো এই ব্যাপারটা হচ্ছে কেমন, ওইটা আমি প্রথম দিন বলছি, লাস্ট ক্লাসে যেটা বলছি, আপনার একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি আপডেট হয়, এখন কিন্তু ভ্যারিয়েবলটা আপডেট হচ্ছে, এই আপডেট হয়ে এখানে নতুন ভ্যালু আসতেছে, এটা আমরা দেখতেছি স্পষ্ট, তাই না? এটা আমাদের ইউআইতে আসতেছে না। তো রিয়াক্ট কি করে, রিয়াক্ট আপনার ভ্যারিয়েবল চেঞ্জ হলে সেটাকে অতটা ইম্পর্টেন্স দেয় না, ওইটাকে সে ইউআইতে দেখে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের স্টেটের ব্যাপারটা, এখানে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে বেসিক্যালি আপনার একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবলের থেকে বেশি কিছু না।
এটা জাস্ট একটা ভ্যারিয়েবল, বাট এটার দুইটা মেজর ডিফারেন্স আছে। প্রথম মেজর ডিফারেন্স হচ্ছে যে এটা আপনার যদি মানে চেঞ্জ হয়, এই ভ্যারিয়েবলটা যদি চেঞ্জ হয় তাহলে রিয়াক্ট কি করবে, এটা আপনাকে চেঞ্জ করে দেখাবে এখানে, ঠিক আছে, আপনার ইউআইতে অটোমেটিক্যালি চেঞ্জ করে দেখাবে, এটা একটা জিনিস। সেকেন্ড যেটা মেজর বিষয় সেটা হচ্ছে আপনি একটা নর্মাল ভ্যারিয়েবলকে যেভাবে চেঞ্জ করতে পারেন, ধরেন আপনার এখানে লেট নাম্বার ইকুয়ালস টু 10 লিখছেন, আপনি যদি এখানে নাম্বার ইকুয়ালস টু ধরেন 20 লিখেন, এটা 20 হয়ে যাবে, ঠিক আছে, বাট আপনি একটা স্টেটকে এইভাবে চেঞ্জ করতে পারবেন না, একটা স্টেটকে আপনার অলওয়েজ একটা ফাংশন দিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেহেতু স্টেট ব্যবহার করব, স্টেট হচ্ছে একটা হুক, তাহলে আমি আমার এই ইম্পোর্ট ইউজ স্টেট, এই হুকটাকে ইম্পোর্ট করি আগে, যেহেতু ইউজ করা লাগবে, তাহলে হুকটাকে এবার আমার এখানে কল করতে হবে। কল করার জন্য ফার্স্টে আমি এই ফাংশনটা লিখলাম, লেখার পরে এখানে ভেতরে প্যারেনথেসিসের মধ্যে আমাকে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে, মানে শুরুতে ভ্যালুটা যত হবে তত, ঠিক আছে। ধরেন আমরা তাহলে 0 থেকে স্টার্ট, আচ্ছা না, 0 আমরা যেহেতু 10 দিয়ে শুরু করছি, আমরা এখানেও 10 দিয়ে শুরু করি, 10, ঠিক আছে। এবার এই যে ফাংশনটা, এটা যখন কল হবে, কল হওয়ার পর এটা দুইটা জিনিস রিটার্ন করবে, ঠিক আছে, দুইটা জিনিস রিটার্ন করবে। প্রথম জিনিসটা হচ্ছে আপনার একটা নর্মাল ভ্যারিয়েবল, যেটার ভেতরে আপনার এই যে 10 ভ্যালুটা থাকবে, আর একটা হচ্ছে আপনার একটা ফাংশন, এই ফাংশনটাকে ব্যবহার করে আপনি ভ্যারিয়েবলটাকে আপডেট করতে পারবেন। তো ওইটাকে আমি কিভাবে নিব, ওইটাকে আমি নিব হচ্ছে রিস্ট্রাকচারিং এর মাধ্যমে, এই যে এইভাবে। আমার এবার এর মধ্যে আমি যদি দাঁড়ান এ লিখি, বি লিখি, তাহলে আমি যদি এবার এই কনসোল লগ এ এবং বি করি, তাহলে কি আসে দেখেন। আচ্ছা, আমি অন্য কনসোল লগ গুলো বাদ দিই, অন্য কনসোল লগ আছে এখানে, বাদ দিই। এই যে দেখেন, আমি কনসোল লগ করার পর আমার এখানে 10 একটা ভ্যালু আসছে, আর একটা ফাংশন আসছে, ঠিক আছে। তাহলে এই এই যে এর জায়গাতে হচ্ছে আমার 10 নাম্বার, এটা বি এর জায়গাতে হচ্ছে আমার এই ফাংশন ভ্যালু, এটা এটা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। ডিস্ট্রাকচারিং এর ব্যাপারটা বুঝছেন আপনারা, ভাই বুঝছেন? চুপ, মানে বুঝে নাই। আচ্ছা দাঁড়ান, আমি আগে তাহলে এটা আলাদা করে বুঝি। আপনাদের কি ল্যাপটপ দেয়নি আজকে এখানে? কিরে, সি কম্পাইলার না জেএস কম্পাইলার? আচ্ছা, আমি ধরেন একটা অ্যারে তৈরি করি, ধরেন কনস্ট, ধরেন ইউজার্স ইকুয়ালস টু ইউজার্স এর মধ্যে ধরেন আমি কয়েকজন ইউজার রাখি, ধরেন ইও এল, এদেরকে চিনেন? আচ্ছা ঠিক আছে, এরা হচ্ছে অ্যাক্টরস। আচ্ছা ধরেন আমি এখানে তিনটা নাম আছে আমার অ্যারের মধ্যে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে নামগুলো, হ্যাঁ, এগুলোকে চাইলে আমি ধরেন কিভাবে অ্যাক্সেস করতে পারি, এরা যেহেতু অ্যারে, আমি কনসোল ডট লগ দিয়ে ধরেন ইউজার্স, আমি ধরেন চাচ্ছি যে এই যে থার্ড যেটা নিরোটাকে অ্যাক্সেস করতে, তাহলে আমি যেটা করতে পারি, থার্ড এর ইন্ডেক্স কত, 0 1 2, তাহলে আমি এখানে 2 দিতে পারি। কি ওটা তো চলে গেল, রান করি, নিরো আসছে, হ্যাঁ। এখন ধরেন আমি চাচ্ছি কি যে এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, সুতরাং এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে কিভাবে নিতে পারি, আমি কনস্ট ধরেন ধরেন অ্যাক্টর 1, অ্যাক্টর 1 অ্যাক্টর 3 রাখি, অ্যাক্টর 3 ইকুয়ালস টু, তাহলে আমি এই যে সেম ভাবে যদি অ্যাক্সেস করি ইউজার্স 2, তারপর এবার এখানে অ্যাক্টর 3 টাকে কনসোল লক করি, এই যে কাজ হইছে, আমি এইভাবে করে ইউজার্স অ্যারে থেকে এই যে থার্ড অ্যাক্টরটাকে নামটাকে নিয়ে অ্যাক্টর 3 নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, ঠিক আছে। আচ্ছা, আমি যদি প্রথম দুইটাকে এইভাবে রাখতে চাই তাহলে কি করতে পারি দেওয়া বলেন তো। আমি ধরেন এইভাবে সেম ভাবে এই জিনিসটাকে কপি করি, কপি করে পেস্ট পেস্ট, এটা হবে হচ্ছে ধরেন অ্যাক্টর 1, প্রথমটার জন্য আমার ইন্ডেক্স হবে 0, সেকেন্ডটার জন্য ইন্ডেক্স হবে 1, আর এটার নাম হবে 2। তো আমি যদি এবার এখানে অ্যাক্টর 1 তারপর অ্যাক্টর 2 অ্যাক্টর 3 করি, এই যে তিনটা আসতেছে, ঠিক আছে। এইভাবে করে তাহলে আমি এদেরকে আমার তিনটে ভ্যারিয়েবলে নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার এদেরকে 3 লাইনে না করে একটা লাইনে করার একটা সিম্পল ওয়ে আছে। সিম্পল ওয়েটা হচ্ছে কি, আপনি প্রথমে কনস্ট লিখবেন, যেহেতু আপনি ভ্যারিয়েবল ডিফাইন করতে চাচ্ছেন। আপনি ভ্যারিয়েবল ডিফাইন করার সময় জাস্ট একটা নাম লিখেন না, এখন একটা নাম না লিখে আপনি কি করবেন, একটা অ্যারে দিবেন, ঠিক আছে। অ্যারের ভিতরে আপনার যে যে ভ্যারিয়েবল লাগবে ওই ভ্যারিয়েবলের নাম লিখে ফেলবেন। ধরুন আপনার অ্যাক্টর 1 2 3 রাখতে হবে, তাহলে আপনি অ্যাক্টর 1 অ্যাক্টর 2 অ্যাক্টর 3 লিখলেন, হ্যাঁ। তারপর এই পাশে
ইকুয়াল দিয়ে আপনি কি করবেন, আপনার অ্যারের নামটা লিখে দিবেন। এবার আমি এটাকে কমেন্ট করে দিই, এবার রান করি। কোথায় হ্যাঁ, এগুলো ঠিক আছে। হ্যাঁ, এই যে তিনটা আসছে, এই 3 লাইনের কাজ আমি 1 লাইনে করতে পারতেছি। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু সিম্পল, আপনি একটু করে দেখেন। আপনি জাস্ট কনস্ট ডিফাইন করছেন, যেহেতু ভ্যারিয়েবল ডিফাইন করবেন, অ্যারের মধ্যে আপনার ভ্যারিয়েবলের নামগুলো দিচ্ছেন, তারপর আপনি ইকুয়াল টু একটা অ্যারে দিচ্ছেন। তো এখন কি হচ্ছে, আপনার এই যে অ্যারেটা, ঠিক আছে, ইউজার্স অ্যারে কোনটা, এটা না, এই যে অ্যারেটা, এর ফার্স্ট এলিমেন্ট যেটা লিও, সেটা চলে আসছে হচ্ছে এইটার ফার্স্ট এলিমেন্টের মধ্যে। ঠিক আছে, যেটা সেকেন্ড এল, এটা হচ্ছে আপনার এই সেকেন্ড এলিমেন্টে চলে আসছে। যেটা থার্ড এলিমেন্ট, ওটা হচ্ছে আপনার থার্ড এলিমেন্টে চলে আসছে। ঠিক আছে, এখন এই ভ্যারিয়েবল গুলোতে এই একটা একটা ভ্যালু চলে আসে, বেসিক্যালি এটাই। একটা কাজ করেন, আপনারা আগে ডিসট্রাকশন এটা কি করে করেন, আপনারা ল্যাপটপ অথবা পিসি ওপেন করেন, আপনাদের ওপেন করতে হবে না, রিঅ্যাক্ট ওপেন করতে হবে না আপাতত। আপনারা এই যে এটাতে আসেন, অনলাইন যে কম্পাইলার লিখে সার্চ করলে যে ফার্স্ট ওয়েবসাইটটাতে আসে চলে আসবে। হ্যাঁ, আপনি এখানে চাইলে জাভাস্ক্রিপ্ট, তো এখানে লিখে একটু ডিস্ট্রাকচারিংটা প্র্যাকটিস করে নেন, কারণ ডিস্ট্রাকচারিংটা আরো অনেক জায়গাতে লাগবে। জাস্ট ডিস্ট্রাকচারিংটা একটু করে দেখেন, আবার এক্স্যাক্টলি এটা করে ফেলিয়েন না, আমি বলি একটু চেঞ্জ করে করেন। হ্যাঁ, নিজের একটা অ্যারে তৈরি করেন, তারপর এখান থেকে ভ্যারিয়েবল কিভাবে বের করতে হবে।
ওকে, তাহলে আমরা এখানে ব্যাক আসি। এবার এখানে আমরা যেটা দেখলাম, এ এবং বি যদি আমরা দেই, তাহলে এখানে সেম ভাবে, আচ্ছা আমি এ বি না দিয়ে আগে ধরেন এখানে ধরেন সামথিং লিখি। হ্যাঁ, মানে আমরা দেখি যে এটাতে এক্স্যাক্টলি কি আসতেছে। আমি সামথিংটাকে কনসোল লক করি। এই পার্টটা আশা করি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আমি এটা আরেকবার এক্সপ্লেন করি। আমরা ইউজ স্টেট যে হুকটা, ওটাকে কল করতেছি। ওটা যেহেতু একটা রেগুলার ফাংশনের মতো, ওটাকে ওই যে প্যারেন্থেসিস দিয়ে কল করতেছি। আমরা ফাংশনের মধ্যে আর্গুমেন্টস দিতে পারি। সেম ভাবে এখানে আমরা যে আর্গুমেন্টসটা দিছি এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে শুরুতে এই ভ্যালুটা থাকবে স্টেটে। হ্যাঁ, তো এখন এটা কল করার পর এটা কিছু জিনিস রিটার্ন করবে। তো যেগুলোকে রিটার্ন করবে সেগুলোকে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। হ্যাঁ, সুতরাং এই ভ্যারিয়েবল ইকুয়ালস টু এটা। আচ্ছা, এবার ওই ভ্যারিয়েবল যেটাতে আমরা রাখলাম এটাকে আমরা কনসোল লগ করে দেখি যে আমাদের এই ফাংশনটা কল করার পর কি আসলো। এই পাশে আসেন, কনসোলে যান। এই যে দেখেন, আচ্ছা আমি এটা আবার রিফ্রেশ করি। এই যে এখানে ভালো করে দেখেন, আপনার এটা একটা অ্যারে। হ্যাঁ, এই যে আপনার একটা আছে, থার্ড ব্র্যাকেট আছে, একটা থার্ড ব্র্যাকেট আছে, পাশে দুই লেখা আছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যারে যেটার মধ্যে দুইটা এলিমেন্ট আছে। হ্যাঁ, এলিমেন্ট গুলো কত কত? প্রথমে দেখতেছেন যে 10, তাই না? 10 এটা কোথা থেকে আসতেছে? 10 আসতেছে হচ্ছে এই যে ভ্যালু যেটা দিছি এটা ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে? তারপর আরেকটা এফ লেখা আছে, এফ মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনাকে ফাংশন দিচ্ছে। আপনি যদি এগুলোকে একটু এক্সপ্যান্ড করেন তাহলে এখানে দেখতে পারবেন ওই যে 10 ভ্যালুটা, তারপর এখানে একটা এই যে ফাংশন। হ্যাঁ, ফাংশনটা এখান থেকে বোঝাটা একটু মুশকিল, তো আমাদের আসলে ওটা বুঝতে হবে না। তো আমরা বেসিক্যালি যেটা করবো, আমাদের এই যে দুইটা জিনিস দিছে না, এই দুইটা জিনিসকে এইখানে যেরকম আমরা এই তিনটা এলিমেন্টকে ডিস্ট্রাকচার করে তিনটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসতেছি, সেম ভাবে এখানে এই যে আমাদের দুইটা জিনিস দিছে অ্যারের ভেতরে, ওই দুইটা জিনিসকে ডিস্ট্রাকচার করে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? ভ্যারিয়েবল গুলো কি কি হবে? প্রথম ভ্যারিয়েবলের নাম দিবেন হচ্ছে আপনার যে ভ্যালুটার জন্য একটা কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট নাম দিবেন। হ্যাঁ, মানে একটা যা এটার সাথে যাই ওরকম একটা নাম দিবেন। যেমন ধরেন আমাদের এখানে হচ্ছে ধরেন নাম্বার, তাহলে আমরা চাইলে এই নাম্বারটাকে আপাতত কমেন্ট আউট করে দিই, কারণ যেহেতু দুটোই সেম ভ্যারিয়েবল এটা কোলাইড করবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরেন নাম্বার, ঠিক আছে? কমা। তাহলে কি হলো দেখেন, আমরা ইউজ স্টেট থেকে একটা অ্যারে পেলাম, অ্যারের মধ্যে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে নাম্বার, একটা ভ্যালু, আর একটা হচ্ছে আপনার ফাংশন। তো আমরা যখন এরকম করব না, আমাদের প্রথমে কি ছিল? প্রথমে তো নাম্বারটা ছিল, তাই না? এই যে দেখেন, এই প্রথমে কিন্তু নাম্বারটা ছিল, নাম্বারটা চলে আসবে কোথায়? এই নাম্বার এটার মধ্যে, ঠিক আছে? এবার কমা দিয়ে যদি আমি আরেকটা নাম লিখি, ধরেন বি লিখি, তাহলে ওই যে ফাংশন যেটা, এই যে ফাংশনটা এটা চলে আসবে হচ্ছে বি। ফাংশনটা ইউজ স্টেটকে বোঝাচ্ছে না, ফাংশন ইউজ স্টেট একটা ফাংশন রিটার্ন করতেছে। ফাংশনের কাজ কি ওটাতে একটু পরে আসতেছে। ফাংশনের কাজ অবশ্যই আমরা দেখছি আগে ক্লাসে। হ্যাঁ, একটু পরে আসতেছি। না না না, এই ফাংশনটা কাউকে বোঝাচ্ছে না, এটা একটা ইউনিক ফাংশন। এটার কাজ ভিন্ন। এটার কাজ হচ্ছে যে আপনার এই ভ্যালুটাকে চেঞ্জ করা। বুঝতে পারছেন? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ওটার কাজ হচ্ছে এই ভ্যালুটাকে চেঞ্জ করা। ওইটার সাথে অন্য ফাংশনগুলোর কোনো সম্পর্ক নেই আপনার। এখন এখানে আমরা বি বসাবো না, আসলে আমরা এখানে হচ্ছে আহ মানে কমন প্যাটার্ন যেটা, যেটা রুলস হচ্ছে যে আপনাকে ফার্স্টে সেট লিখতে হবে, ঠিক আছে? সেট লেখার পর আপনি এখানে যে নামটা না, ওই নামটা এখানে দিয়ে দিবেন। ধরেন সেট হচ্ছে আমাদের নাম্বার। হ্যাঁ, আমি এইভাবে লিখবো, বাট কেবল কেসে লিখতে হবে। তো সেকেন্ড ওয়ার্ডের ওই ফার্স্ট লেটারটা বড় হাতের হবে, এরকম। এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা স্টেট ডিক্লেয়ার করা। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাচ্ছি? আমরা দুইটা জিনিস পাচ্ছি, এই যে নাম্বার পাচ্ছি, নাম্বার হচ্ছে আমার এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা, এবং সেট নাম্বার পাচ্ছি। সেট নাম্বার হচ্ছে একটা ফাংশন। সেট নাম্বারের কাজ কি জানেন? সেট নাম্বারের কাজ হচ্ছে আপনি ধরেন সেট নাম্বার ফাংশনটাকে কল করলেন, আপনি এখানে মাঝখানে যে ভ্যালু দিবেন, ধরেন আপনি যদি এখানে লেখেন যে সামথিং, এই নাম্বারের ভ্যালু হয়ে যাবে সামথিং, ঠিক আছে? ওই যে আমি একটু উপরে কথা বলছিলাম যে স্টেট এবং ভ্যারিয়েবলের মধ্যে মেজর দুইটা ডিফারেন্স হচ্ছে, প্রথম ডিফারেন্স যে আপনার স্টেট যদি চেঞ্জ হয় তাহলে রিঅ্যাক্ট ওটাকে আপডেট করবে। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি একটা নর্মাল ভ্যারিয়েবলকে যেভাবে চেঞ্জ করতে পারবেন, একটা স্টেটকে ওইভাবে চেঞ্জ করতে পারবেন না। স্টেটকে চেঞ্জ করার জন্য আপনাকে অলওয়েজ এই ফাংশনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমি এটা একটু এক্সাম্পল দিই। আহ, আমি ধরেন এবার এখানে এখানে তো নাম্বার আছে, নাম্বার নাই? হ্যাঁ, নাম্বার আছে। এই যে দেখেন 10, এটা এসে বসতেছে। আমি যদি এখানকার স্টেটের ভ্যালুটা চেঞ্জ করে দেই, এই ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা স্টেট থেকে আসতেছে। আচ্ছা আমি এটাকে ফন্ট সাইজটা বাড়াই। এই যে দেখেন, আমি যদি স্টেট থেকে এখানে 15 করে দেই, তাহলে এই 15 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার স্টেট থেকে ভ্যালুটা আসতেছে। আচ্ছা, আমি নর্মাল ভ্যারিয়েবলকে যেভাবে চেঞ্জ করি, আমি যদি নাম্বার ইকুয়াল টু এখানে এবার ধরেন 20 লিখে দেই, এই যে দেখেন কিছুই হয়নি, ব্ল্যাঙ্ক হয়ে গেছে।
বাট আমরা তো একটা ভ্যারিয়েবলকে এভাবে চেঞ্জ করতে পারি, তাই না? বাট এটা যেহেতু একটা স্টেটকে কখনো এভাবে চেঞ্জ করা যায় না। এটা দেখছেন আমি যখন চেঞ্জ করতে গেছি আমার এখানে ইরর চলে আসছে, অনেকগুলো ইরর চলে আসছে, ঠিক আছে? স্টেটকে অলওয়েজ চেঞ্জ করতে হবে হচ্ছে তার ফাংশন দিয়ে, মানে এই ফাংশনটা দিয়ে। তাহলে এই সেম কাজটা আপনি কিভাবে করবেন? আপনি কি করবেন, ওই যে সেট নাম্বার ফাংশনটাকে কল করবেন, কল করে আপনি যে ভ্যালুটা নতুন করে বসাতে যাচ্ছেন ওই ভ্যালুটা এখানে মাঝখানে বসিয়ে দেবেন। ধর আমি 20 বসাতে যাচ্ছি, সেভ করি। এটা কি কমেন্ট আউট হয়নি? কমেন্ট আউট হয়েছে। টু মেনি রিজেন্ডার্স, আচ্ছা এটা কি ইনফিনিটি লুপ হয়ে গেছে। আচ্ছা এটা আমরা এখানে না করি, এটা আমরা এখানে করি। আহ, আমরা সেট নাম্বার ইকুয়াল টু ধরেন নাম্বারের সাথে 5 অ্যাড করবো, সেভ করি। এটা আমি কমেন্ট আউট করে দিই। এই যে দেখেন এইবার আমার ভ্যালুটাও বাড়তেছে, আমার কনসোল লক করি নেই, কনসোলে দেখাচ্ছে না তাই, এবং আমার সরাসরি ইউআই তেও আপডেট হচ্ছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমার একটা স্টেট এবং একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স, আর আপনার স্টেট ডিক্লেয়ার করার নিয়ম, ঠিক আছে? এটা ভালো করে দেখেন। আমি ফাংশনটাকে কল করছি, ফাংশনটাকে কল করে ওইটার ভিতরে জাস্ট আপডেটেড ভ্যালুটা বসছি। আপডেটেড ভ্যালুটা কি হবে? আমার রাইট নাও যেটা নাম্বার ওটার সাথে 5 যোগ হবে, ঠিক আছে? এটা তাহলে বাড়তেছে। তাহলে এখন সবাই একটু এই কাজটা করে ফেলেন, একটা স্টেট ডিক্লেয়ার করে স্টেটটা আপডেট করলে আপনার ইউআই তে আপডেট হয় কিনা এটা একটু দেখে ফেলেন, এটা ইম্পর্টেন্ট, এটা আপনার অনেক অনেক কাজে লাগবে। এটা করেন কি? আর প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্ট তো নাই, ক্রিয়েট প্রজেক্ট এত ওপেন করে ফেলেন, কুইক কুইক।
সবাই কি পারছেন? হুম, সেটা করতেছেন কেন? করেন।
বাকিটা আচ্ছা মার্কেট স্টার্ট। আচ্ছা আমরা তাহলে এখন আরেকটা ছোটখাটো কনসেপ্ট দেখি। আচ্ছা এগুলো আমাদের লাগতেছে না, হ্যাঁ আমি আমার স্টেটটা এখন ক্লোজ করে দেই, তারপর এখানে আমি জাস্ট H1টা রেখে বাকিগুলো ডিলিট করে দিই। তাহলে আমরা হচ্ছে ব্যাক আসছি এটাতে। এখন ধরেন আমরা এখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করবো, হ্যাঁ কম্পোনেন্টটা হবে ধরেন আপনার মনে করেন কি কি দেওয়া যায় কম্পোনেন্ট। আচ্ছা ধরেন কম্পোনেন্ট আরেকটা ডিভ হবে, ডিভটার নিচে লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আরেকটা কম্পোনেন্ট যদি তৈরি করতে চাই কি করতে হবে, আগে আমাকে এখানে একটা নতুন ফাইল নিতে হবে, তাই না। তাহলে আমি একটা নিউ ফাইল নিলাম, আমার নতুন কম্পোনেন্টের একটা নাম দিতে হবে। তো ধরেন আমার কম্পোনেন্ট হবে ধরেন সেকেন্ড কম্পোনেন্ট হবে, হ্যাঁ সেকেন্ড কম্পোনেন্ট। আমি নামটা কিভাবে লিখতেছি ওইটা একটু নোটিস করবেন। আমি কেমেল কেসের মতো করে লিখতেছি, বাট আমার এখানে ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল কেস, হ্যাঁ কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট। আচ্ছা গেল। এবার এখানে ভেতরে আমি কম্পোনেন্টটা তৈরি করি। প্রথমে এটা একটা ফাংশন হবে, তো ফাংশনটা একটা নাম থাকবে কম্পোনেন্টের নাম, কম্পোনেন্টের নাম আমরা হচ্ছে ফাইলের নাম যেটা দিচ্ছি ওইটাই দিয়ে দিব, হ্যাঁ দেন সেকেন্ড কম্পোনেন্ট দিলাম। এটাকে আমার এক্সপোর্ট করতে হবে, তাহলে এক্সপোর্ট ডিফল্ট। তারপর এটা রিটার্ন করবে হচ্ছে আপাতত জাস্ট একটা ডিফ রিটার্ন করবে, মাঝখানে ধরেন একটা পি অথবা স্প্যান ট্যাগ থাকবে, এটার মধ্যে ধরেন ধরেন 120 একটা নাম্বার আছে জাস্ট, হ্যাঁ। এখন এটা কিন্তু ইমিডিয়েটলি আমার এখানে শো করবে না, কেন শো করবে না, আমরা প্রথম দুইটা ক্লাসে দেখছি যে আমাকে এই কম্পোনেন্টটা কোথাও রেন্ডার করতে হবে। ধরেন আমি অ্যাপের মধ্যে এটাকে রেন্ডার করতে যাচ্ছি, তাহলে অ্যাপের মধ্যে রেন্ডার করার জন্য আমাকে আগে ওই কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি ইম্পোর্ট লিখলাম, কম্পোনেন্টের নাম লিখলাম, যে নাম লিখলে আমার ইম্পোর্টে এটা চলে আসতেছে, এন্টার দিই, চলে আসছে। এটাকে রেন্ডার করতে হবে, রেন্ডার করার জন্য আমি H1 এর পরে যাই, সেকেন্ড কম্পোনেন্ট লিখি, তারপর এভাবে ক্লোজ করে দিই, হ্যাঁ আমি চাইলে এটাকে পুরোপুরি একটা ট্যাগের মতো লিখতে পারি, অথবা এরকম করে সেলফ ক্লোজিং ভাবে লিখতে পারি। সেভ করি, এই যে আমার 120 এটা আসছে, তাই না। আচ্ছা আমি এটাকে একটু হালকা করে স্টাইলিং করে নিই। আমি এখানে ধরেন ক্লাস টেক্সট সেন্টার, হালকা কিছু স্টাইলিং সেন্টার আছে, হ্যাঁ আসছে। ওকে আমার এই যে 120 এটা কিন্তু একটা সেকেন্ড আমার অন্য একটা কম্পোনেন্ট থেকে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন আমার অ্যাপ যেটা, এটা সবাই একটু ভালো করে নোটিস করেন, আমার অ্যাপ যেটা এটা পুরোটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। এটার ভেতরে আবার আরো একটা আমি কম্পোনেন্ট এখানে রাখছি। এখন এই যে দুইটা কম্পোনেন্টের মধ্যে সম্পর্ক এটা কি হতে পারে, এটা হচ্ছে যে আপনার চাইল্ড এবং প্যারেন্টের সম্পর্ক। এটা আমরা এইচটিএমএল এর মধ্যে দেখছি যে আপনার প্যারেন্ট এলিমেন্ট কোনগুলো, চাইল্ড এলিমেন্ট কোনগুলো, সিবলিং এলিমেন্ট কোনগুলো, হ্যাঁ। আপনার যদি একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট থাকে, ফর এক্সাম্পল একটা ডিভের মধ্যে যদি আরেকটা ডিভ থাকে, তাহলে বাইরের যে ডিভটা ওই যে প্যারেন্ট এলিমেন্ট, ভিতরের ডিভটা হচ্ছে আপনার চাইল্ড এলিমেন্ট, হ্যাঁ। আবার দুইটা ডিভ পাশাপাশি যদি থাকে তাহলে তারা হচ্ছে একে অপরের সিবলিং এলিমেন্ট। তো এখানে সেম কনসেপ্টটা এখানেও আছে। এই যে আমার পুরো যে অ্যাপ কম্পোনেন্টটা, এটা হচ্ছে রাইট নাও প্যারেন্ট কম্পোনেন্ট, একটু মাথায় রাখেন এটা যে পুরোটা প্যারেন্ট কম্পোনেন্ট। আর এই কম্পোনেন্টের ভেতরে যেহেতু আমি আরো একটা কম্পোনেন্ট রেন্ডার করতেছি সেকেন্ড, এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট। এটা কি বুঝতে পারছি, কোনো ইস্যু আছে এখানে। আমার পুরো অ্যাপটা হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্টের ভেতরে যে কম্পোনেন্ট আমি রেন্ডার করতেছি ওটা হচ্ছে আমার এই চাইল্ড কম্পোনেন্ট, ঠিক আছে। আমি যদি আবার সেকেন্ড কম্পোনেন্টের ভেতরে এখানে আমার তো ধরেন রাইট নাও আর কোনো কম্পোনেন্ট নাই, আমি যদি এখানে ধরেন আরেকটা কোনোভাবে থার্ড কম্পোনেন্ট রেন্ডার করতাম, হ্যাঁ আরে ম্যাটার করতেছে না। ধরেন আমি যদি কোনোভাবে এখানে একটা থার্ড কম্পোনেন্ট রেন্ডার করতাম, এটা হয়তো হচ্ছে আপনার যে সেকেন্ড কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট, ঠিক আছে। সেকেন্ড কম্পোনেন্টটা হয়তো এক্ষেত্রে প্যারেন্ট, মানে যে কম্পোনেন্টটা যেখানকার ভিতরে আছে ওই জিনিসটা উপর ম্যাটার, ঠিক আছে। তো এক, হ্যাঁ
অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গাছের মতো। আপনি একটু মানে একটা গাছের মতো চিন্তা করেন। ধরেন আপনার ধরেন এটা একটা শাখা, তো এই শাখা থেকে থার্ড কম্পোনেন্ট যেটা বেরিয়েছে এটা ধরেন আরেকটা প্রশাখা আর কি। বুঝতে পারছেন? তো এর মানে তো এটা যে শাখাটা আপনার গাছ থেকে কানেক্টেড থাকবে না, গাছের সাথে কানেক্টেড থাকতে হবে। অ্যাপটা হচ্ছে আপনার গাছের গোড়ার মতো। বুঝতে পারছেন? অ্যাপ হচ্ছে গাছের গোড়া, এটার সাথে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আপনার একটা শাখা, এটা থেকে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে একটা প্রশাখা, এরকম মানে একটা গাছের মতো। এটাকে এই কারণে কম্পোনেন্ট, মানে আপনি অনেক জায়গাতে দেখবেন যে এটাকে কম্পোনেন্ট ট্রি বলা হয়। কম্পোনেন্ট ট্রি। অ্যাপে রেন্ডার করে দিলেও হবে, বাট এটা আপনার ইউজ কেসের উপরে। অনেক সময় আপনাকে একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট রেন্ডার করার প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, আমরা যখন প্রজেক্ট করবো তখন গিয়ে ব্যাপারটা বেটার বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখেন, এখন মনে করেন যে আপনার এই যে অ্যাপের মধ্যে একটা ভ্যারিয়েবল আছে অথবা একটা স্টেট আছে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, আমরা যেহেতু স্টেট সম্পর্কে জানি, আমরা একটা স্টেট ডিফাইন করি। হ্যাঁ, স্টেট কিভাবে ডিফাইন করতে হয়, আমি ইম্পোর্ট স্টেট, সরি ইউজ স্টেট করলাম। এখানে আমি ইউজ স্টেটটাকে কল করব। কল করার পরে এখানে ধরেন আমি একটা ভ্যালু দিই, ধরেন এখানে ওই যে 120 ওই ভ্যালুটা দিই। এখন ধরেন এখানে আমাকে কনস্ট একটা অ্যারে সিনট্যাক্স দিয়ে এর ভেতরে আমার দুইটা নাম লিখতে হবে। প্রথম হচ্ছে ভ্যালুটার জন্য একটা নাম, ধরেন আমরা এখানে দিব হচ্ছে যে আধার স্যাম্পল নাম্বার। হ্যাঁ, তাহলে সেকেন্ড নামটা কি হবে, সেট স্যাম্পল নাম্বার। ডান। তাহলে এখন ধরেন আমি চাচ্ছি কি, সেকেন্ড কম্পোনেন্ট যেটা আমার সেকেন্ড কম্পোনেন্টের নাম্বার কত দেখাচ্ছে, 120, তাই না? এখন আমি চাই যে এটা 120 না দেখাক, আমি চাই যে এটাকে আমি আমার এই যে আমি এটা আবার প্রশ্ন দিলাম, এই স্টেটের মধ্যে যত ভ্যালু আছে ওইটা দেখাক, আমি এটা চাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাকে সামহাউ এই যে একটা কম্পোনেন্টের ভ্যালু অন্য একটা কম্পোনেন্টে পাঠাতে হবে, তাই না? এখানে হচ্ছে আমাকে প্রপস ব্যবহার করতে হবে। প্রপস, ঠিক আছে? প্রপস এর ফুল ফর্ম হচ্ছে আপনার প্রপার্টিজ। প্রপার্টিজকে সংক্ষেপে প্রপস বলা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে প্রপস কিভাবে পাঠায়? প্রপস মানে হচ্ছে বেসিক্যালি আপনার একটা প্যারেন্ট এলিমেন্ট থেকে একটা চাইল্ড এলিমেন্টে ডাটা পাঠানো। এটাই হচ্ছে আপনার পুরো প্রপস এর কনসেপ্ট। হ্যাঁ, আবার রিপিট করতেছি, আপনার একটা প্যারেন্ট এলিমেন্ট থেকে একটা চাইল্ড এলিমেন্টকে ডাটা পাঠানো, এটাই হচ্ছে আপনার প্রপস এর কনসেপ্ট। তাহলে এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা প্যারেন্ট কম্পোনেন্ট, এই প্যারেন্ট কম্পোনেন্টে আপনার ডাটা আছে একটা, এই যে 120, এটা একটা স্টেটের মধ্যে আছে। আপনি চাচ্ছেন এই যে স্টেটটাকে আপনার এটা চাইল্ড কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে রাখেন। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবেন? আপনাকে ফার্স্টে এখানে আসতে হবে, হ্যাঁ, যেখানে আপনি অ্যাট্রিবিউট লেখেন। আপনি একটা রেগুলার অ্যাট্রিবিউট যেভাবে লেখেন প্রপস ওইভাবে লিখতে হবে। ঠিক আছে? আপনাকে এবার এখানে প্রথমে একটা কি লিখতে হবে, অ্যাট্রিবিউট যেভাবে লিখেন আর কি, একটা কি লিখতে হবে, একটা ভ্যালু লিখতে হবে। তাহলে আপনি স্যাম্পল নাম্বার দিতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে স্যাম্পল নাম্বার লিখেন ইকুয়াল টু আপনার প্যারেনথেসিস, সরি কার্লি ব্রেসেস দেন, এখানের মধ্যে স্যাম্পল নাম্বার লিখেন। হ্যাঁ, এবার আপনি চাইলে এটাকে ডিফারেন্ট নাম দিতে পারেন, বাট কমন প্র্যাকটিস হচ্ছে সেম নাম দিয়ে পাঠানো। ঠিক আছে? তো আমি এটা পাঠাতে যাচ্ছি, এখানে এই নামে একটা কি দিলাম, ইকুয়াল দিয়ে ওই ভ্যালুটা বসাই দিলাম, সেভ করলাম। সেভ করলে দেখবেন এখানে কোনো চেঞ্জেস হয়নি। কেন চেঞ্জেস হয়নি? কারণ আমি সেকেন্ড কম্পোনেন্টে প্রপস পাঠিয়েছি, ঠিক আছে, বাট আমি সেকেন্ড কম্পোনেন্টে এসে প্রপসটাকে রিসিভ করে কোথাও বসাই নাই, তাই না? এটা আপনি রিসিভ করে বসাতে হবে। কিভাবে বসাতে হবে দেখেন, আপনি আপনার এই যে সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে এই যে আপনার কার্লি প্যারেন্থেসিস আছে না, এই প্যারেন্থেসিস কি করে আপনার অটোমেটিকলি নিয়ে নেয়, একটা প্রপস নিয়ে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটিকলি নিবে, এটা আপনাকে কিছু করতে হবে, আপনাকে জাস্ট এখানে প্রপস লিখতে হবে। ঠিক আছে? এটাকে চাইলে আপনি অন্য নামও লিখতে পারেন, বাট একটা কমন প্র্যাকটিস হচ্ছে প্রপস লেখা। তাহলে আমি একবার কনসোল লগ করে দেখি যে প্রপস এর মধ্যে কি আছে। এই যে দেখেন, প্রপস হচ্ছে এটা, প্রপস এর মধ্যে কি আছে, স্যাম্পল নাম্বার 120। কোনটা? তাহলে এটা হচ্ছে এই যে স্যাম্পল নাম্বার, এই স্যাম্পল নাম্বার জায়গায় 120 এটা চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন আমি কি করতে পারি, প্রপসটা ভালো করে দেখেন, এটা কিন্তু একটা অবজেক্ট। অবজেক্টের ভ্যালু কিভাবে আপনার অ্যাক্সেস করে, ডট দিয়ে, তাই না? তাহলে আমি যদি এখানে প্রপস ডট স্যাম্পল নাম্বার দেই, এই যে দেখেন 120 এটা অ্যাক্সেস হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এখন কি করবো, এখানে 120 এটা বাদ দিয়ে প্রপস ডট স্যাম্পল নাম্বারটা বসে দিব। এটা আমার লাগছে না, এটা কে দিবে 120। আচ্ছা, এবার এটা যে স্টেট থেকে আসতেছে তার প্রুফ কি? আমি আমার অ্যাপ ডট জেএসএক্স এ এসে স্টেট থেকে এটাকে 150 করে দিই, এই দেখেন 150 হয়ে গেছে। ঠিক আছে? তারপর আমি একটা কাজ করতে পারি, আমি চাইলে এখানে একটা বাটন অ্যাড করে, হ্যাঁ, অফ করলে তো আচ্ছা করবো আর কি। আমি আমি রাউন্ডেড টেক্সট অফ দিস ইজ অল আর শ্যাডো এক্স ওয়াই। আমি একটা বাটন দিলাম এখানে, আমি চাচ্ছি বাটনটা আজকে বাটনটা ওই পাশে গেছে, টেক্সট সেন্টার আসবে, এটা সেন্টারে আসবে, এটা আসবে না, এটাকে ফ্লেক্স দিয়ে, আচ্ছা ফ্লেক্স দিয়ে করা লাগবে, বাট না করি,
শুরু শুরু কাহিনী হবে। আমি অন ক্লিক দিয়ে ওই আগের মতো করে এখানে ভ্যালুটা চেঞ্জ করি। দ্যাট স্যাম্পল নাম্বার, ধরেন আমার স্যাম্পল নাম্বারটা নিয়ে ওদের সাথে 5 যোগ করবেন। তাহলে দেখেন আমি এইখানে কোথাও কিন্তু এই যে স্যাম্পল নাম্বারটা বসাচ্ছি না, আমি স্যাম্পল নাম্বারটা এখানে প্রপস ইউজ করে সেকেন্ড কম্পোনেন্টের মধ্যে পাস করতেছি, সেকেন্ড কম্পোনেন্ট থেকে প্রপস ডট স্যাম্পল নাম্বার দিয়ে এখানে রাখতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি ক্লিক করি, ক্লিকটা কিন্তু আমার কোথায় দেখেন, আমার এখানে কিন্তু কোনো বাটন নেই, বাটনটা কোথায় আছে? অ্যাপের মধ্যে আছে। বাট আমি অ্যাপ থেকে ক্লিক করলে এই নাম্বারটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং এইটা আমি এটা হচ্ছে আমি এই যে অ্যাপ ডট ডিএসএক্স এর যে স্যাম্পল নাম্বারটা ওইটাকে পাস করছি, বুঝতে পারছেন? এটাও আপনার অনেক কমন একটা ইউজ কেস, অনেক বেশি প্রয়োজন পড়ে। আমি দুইটাকে পাশাপাশি রাখতেছি, এগুলো একটু আপনারা লিখে প্র্যাকটিস করে দেন। এই বাটনের কাজটা করতে হবে না, আপনারা জাস্ট এই আমি এখানে যেভাবে প্রপস পাঠিয়েছি, হ্যাঁ এই যে এইভাবে প্রপস পাঠাবেন, সিনট্যাক্সটা আমি এখানে একটা প্রপসটা পাঠাবেন, এখানে প্রপসটা রিসিভ করে ওইটা এখানে ইউআই তে দেখাবেন। একটু করে করে দেবেন। জুম আউট করলে তো আর দেখবেন না, একটা জুম আউট করা যায় না আসলে। আচ্ছা আমি নিচের দিকে রাখি, নিচের দিকে রাখবো। এখন বেটার না? এটা ঠান্ডা রাখবে।
বাকিরা নাকি আজকে সবার বৃষ্টির জন্য মন খারাপ? তো আসেই নেই। তাহলে করতে পারবেন, ধরেন আমি যদি এখান থেকে কোথায় গেল, আমি সেকেন্ড হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই, ধরেন অ্যানাদার নাম্বার। হ্যাঁ, এটা আমি স্টেট না নিলাম, আমি একটা ভ্যারিয়েবল। এখন আমি যদি এটাকে পাস করতে চাই, সেম ভাবে পাস করব। আমি ফার্স্টে একটা নাম লিখবো, কি লিখবো? কমন ভাবে হচ্ছে আপনার ওই যে নামটা, আপনার যে ভ্যালুটা পাঠাবেন ওই ভ্যালুটার নামে দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে দিয়ে আবার ওই ভ্যালুটা এটা দিয়ে দিলাম। তারপর আমি যদি এবার সেকেন্ড কম্পোনেন্টে আসি, আমার সেকেন্ড কম্পোনেন্টে এসে প্রপস, তো প্রপস থেকে আমি কনসোল লগ করি। তাহলে দেখেন এই যে প্রথমে স্যাম্পল নাম্বার আপনার প্রথমটা আসতেছে, অ্যানাদার নাম্বার এটাও আসতেছে। হ্যাঁ, এখন আপনার যেটা দরকার ওইটা আপনি, যদি অ্যানাদার নাম্বারটা লাগে তাহলে ওইটা এভাবে করে অ্যাক্সেস করবেন, যে অ্যানাদার নাম্বার 2 ওটা চলে আসছে। হুম, হ্যাঁ হ্যাঁ, কতগুলো আসবে। আর এখানে তো আমি জাস্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি, এখানে আপনি স্ট্রিং পাস করতে পারবেন, অ্যারে, অবজেক্ট, যে কোনো কিছু। দেন হচ্ছে ডিফল্ট প্রপসটা আপনার বুঝে যাবেন, এটা আপত্তি লাগবে না। স্টেট ম্যানেজমেন্ট তো দেখছি, ইউজ এফেক্ট কি এখন দেখাবো? আচ্ছা, আমরা একটু করে ইউজ এফেক্টটা দেখে ফেলি। হ্যাঁ, আমি সেম ভাবে আমার সেকেন্ড কম্পোনেন্ট, আচ্ছা সেকেন্ড কম্পোনেন্টটা থাকুক, বাট আমি সেকেন্ড কম্পোনেন্টটা আপাতত রেন্ডার করবো না, আমি জাস্ট এখানে সবকিছু কেটে দিই, এগুলো না থাক। ওকে, আমরা একটু করে ধরেন ডাটা ফেচ করবো। হ্যাঁ, আমরা ডাটা ফেচ করা তো দেখছি জাভাস্ক্রিপ্টে। তো এখানেও সেম রুলস, বাট একটু ডিফারেন্ট। একটা জিনিস আপনাকে ডিফারেন্টলি করতে হবে, সেটা হচ্ছে কি দেখাচ্ছি। ফার্স্ট আমরা আগে একটা এপিআই নিয়ে আসি। ধরেন আমরা আমাদের ওই যে ফেক স্টোর এপিআই যেটা ছিল, যেটা দিয়ে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টটা করছি, ওই এপিআইটা নিয়ে আসি একটু করে। এই যে হচ্ছে আমাদের এপিআইটা। হ্যাঁ, তো এই এপিআইটা আমরা আগে অনেকবার ইউজ করছি। আমরা এটাতে যদি ফেচ করি, তাহলে হচ্ছে আমরা অনেকগুলো প্রোডাক্টের লিস্ট পাই, ওখানে আমরা প্রোডাক্টগুলোর বিভিন্ন ডিটেলস পাই, তাই না? এটা তো আপনারা চিনেন। তো এখন আমরা যদি জাভাস্ক্রিপ্টে থাকতাম, আমরা যেহেতু ধরেন এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এই পার্টটাতে, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখে ফেলি। জাভাস্ক্রিপ্টে যদি থাকতাম আমরা কি করতাম? আমরা আগে একটা দুইটা ওয়েতে করতে পারতাম, আমরা ওই ডট দেন তারপর এভাবে করতে পারি, অথবা এসিঙ্ক অ্যাওয়েট এভাবে করতে পারি, তাই তো?
তো আমি এসিং অ্যাওয়েট ওই মেথডটাতে বলছিলাম যে মানে করাটা প্রেফারেবল। তো ওইটাতে করার জন্য আমাকে ফার্স্টে একটা ফাংশন তৈরি করতে হয়, যেটা হয় একটা এসিঙ্ক্রোনাস ফাংশন। তাহলে আমি একটা ফাংশন তৈরি করে ফেলি। ধরেন এর কাজ হচ্ছে আমাদের গেট প্রোডাক্টস ডাটা ফাংশন তৈরি করলাম। এটাতে ডাটা ফেচ করার জন্য এটাকে এসিঙ্ক্রোনাস ফাংশন হতে হবে। এসিঙ্ক্রোনাস ফাংশন হওয়ার জন্য ফাংশনের সামনে আমাকে এসিং লিখে দিতে হবে, ঠিক আছে? দেন আমি ফেচ লিখলাম, লিখে যে আমার এই এন্ড পয়েন্টটা দিলাম। এন্ড পয়েন্টটা দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, সামনে একটা এটাকে একটা ভ্যারিয়েবল মধ্যে রাখতে হবে, যে রেসপন্সটা ইকুয়ালস টু ওয়েট। তারপর লাস্টে আমাকে আমার কনস্ট ডাটা নিয়ে এই যে রেসপন্সটা এটাকে আমার জেসনে কনভার্ট করতে হবে। তারপর লাস্টে আমি ডাটাটাকে কনসোল করে দেখি। এই যে এই পার্টটা কিন্তু আপনারা অলরেডি অনেকবার দেখছেন, হ্যাঁ? তো এটাতে কনফিউশন থাকার কথা না। আমরা ফাংশনটা তৈরি করছি ডাটাটা ফেচ করার জন্য। এবার আমাকে ফাংশনটাকে কল করতে হবে, নাহলে কাজ করবে না। সেভ করলাম, আমার এখানে আসি, আমি কনসোলে যাই। এই যে দেখেন ডাটা আমাদের লোড হয়ে গেছে, হ্যাঁ? সেম কাজ কিন্তু আমি যদি রিফ্রেশ করি, ওই যে আমাদের 20টা প্রোডাক্টের ডাটাটা, হ্যাঁ? তো বাট এটাতে একটা ইস্যু আছে। ইস্যু হচ্ছে যে আপনার অনেক সময় এইভাবে যদি আপনি ডাটা ফেচ করেন, হ্যাঁ, এখানে আপনার ইনফিনিটি লুপ বলে কিছু জিনিস আছে। আচ্ছা, কিছু জিনিস না, আপনারা তো বুঝেন। ইনফিনিটি লুপ, ইনফিনিটি লুপ বুঝেন না? ইনফিনিটি লুপ কখন হয়? যখন হচ্ছে ধরেন আপনার একটা কন্ডিশন কখনো ফলস না হয়, ফলে একটা কোড বারবার রান হইতে থাকে, ওটা হচ্ছে ইনফিনিটি লুপ, তাই না? তো এইখানে আপনি যদি এইভাবে করে ডাটা ফেচ করেন, আপনার ইনফিনিটি লুপ হইতে পারে, অথবা আরো কিছু ইস্যুস আসার মানে পসিবিলিটি থাকে, হ্যাঁ? তারপর আরেকটা জিনিস, আপনার এই যে ডাটাটা আপনি নিলেন, এই যে ধরেন আপনার এই ডাটাটা আপনার জাস্ট এখানের মধ্যে থাকলে চলবে না। ডাটাটা আপনি এখানে আনতে হবে, এখানে ইউজ করা লাগবে, তাই না? বাট আপনার এই যে ডাটাটা এখানে কোনোভাবে কি ইউজ করা পসিবল? পসিবল না। ইভেন আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ডিভ লিখে এই যে ডাটাটা লিখি, আমার ডাটা ভ্যারিয়েবলটা কিন্তু এখানে আছে, এটা আসবে না। তবু আগে দেখেনি আপনাদেরকে, রিফ্রেশ করি। এই যে দেখেন এখানে আমার একটা ইরর চলে আসছে, আনকট রেফারেন্স ইরর, ডাটা ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, কেন আসতেছে না? কারণ এখানে স্কোপিং বলে একটা বিষয় আছে। এই যে ডাটাটা, এটা হচ্ছে এই ফাংশনটার ভিতরে স্কোপ, এটা এই ফাংশনের বাইরে এক্সিস্ট করে না, সুতরাং এই ডাটাটা এখানে আসবে না। তাহলে এটা আমরা কি কাজ করতে পারি? এটা আমরা করার একটা ইজিয়ার ওয়ে হচ্ছে, আমি যদি একটা ইউজ স্টেট নিয়ে আসি, তারপর এখানে ধরেন ইউজ স্টেট একটু ডিফাইন করি, তো এটাতে আপাতত কিছু থাকবে না, একটা খালি অ্যারে বসাই। তাহলে আমি যদি কনস্ট এটাকে প্রোডাক্টস সেট প্রোডাক্টস করি, তারপর এখানে ডাটাটা আমি সেট প্রোডাক্টস দিয়ে মানে আমার ওই যে স্টেটের মধ্যে রেখে দিই। এখন তো প্রোডাক্ট জিনিসটা আমি অ্যাক্সেস করতে পারবো, তাই না? কারণ এটা একটা স্টেট যেটা বাইরে এক্সিস্ট করে। তাহলে এখন দেখি তো আমি এখানে আমার ওই যে প্রোডাক্টস ডাটাটা লিখে রিফ্রেশ করি, আচ্ছা এটা তো এইভাবে আসবে না, সিগনিফাই করে দিতে হবে। একটা জিনিস নোটিস করেন, আমার স্টিল প্রোডাক্টসে কিছু আসে নাই, আমার এখানে এই যে একটা খালি অ্যারে আছে, ঠিক আছে? তো আমি যদি কনসোল লগ করি, আচ্ছা আচ্ছা সরি, সেট প্রোডাক্টস এটা ডাটা হবে, আমারই মিস্টেক হয়েছে। এখন আসতেছে, এভাবে তাহলে আমি ডাটা লোড করতে পারতেছি। বাট প্রবলেম হচ্ছে ওই যে আমার ইয়ার কথা বললাম, ইনফিনিটি লুপের কথা, অথবা এই টাইপের বাগস গুলার কথা, এই টাইপের বাগস গুলা থেকে যাবে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে সলভ করবেন? এটা সলভ করার জন্য আপনার যেটা করতে হবে, আপনাকে এই পুরো জিনিসটা একটা ইউজ ইফেক্টের মধ্যে লিখতে হবে, হ্যাঁ? ইউজ ইফেক্ট কিভাবে লিখতে হয়, আপনি এভাবে ইউজ ইফেক্ট ইম্পোর্ট করেন। ইম্পোর্ট করার পর ইউজ ইফেক্টের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, একটু ভালো করে দেখেন। আপনাকে এইভাবে করে ইউজ এফেক্ট লিখতে হবে, হ্যাঁ? ইউজ এফেক্ট আমি ফাংশনটা লিখলাম, এটা দুইটা জিনিস নিবে। একটা হচ্ছে আপনার একটা নর্মাল ফাংশন, এখানে আপনি চাইলে একটা ফাংশন কিওয়ার্ড লিখে ফাংশন ডিফাইন করতে পারেন, অথবা এইভাবে একটা অ্যারো ফাংশন বসাতে পারেন। তারপর হচ্ছে আপনাকে এখানে একটা অ্যারে দিতে হবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যারে। এটার ভেতরে কি হচ্ছে আপনার এই জিনিসগুলো হবে। এবার যদি করেন তাহলে আপনার আর কোনো প্রবলেমস আসার কথা না, হ্যাঁ? আর ডাটা লোড নিয়ে কোনো ইস্যু হবে না। তাহলে আপনি আগে যে ইউজ এফেক্টের সিনট্যাক্সটা এটা দেখে একটু করে লিখে ফেলেন। দেন আমি ইউজ এফেক্টটা আরেকবার এক্সপ্লেইন করতেছি। এন্ড এখানে যে ডিপেন্ডেন্সি এর যেটা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বুঝে নিচ্ছি। এটা একটু লিখে লিখে ফেলেন, ফর্ম লাগতেছে ভাই। আপনি একটু শান্তি সে বসেন তাহলে, ফর্ম লাগতেছে, হ্যাঁ?
হ্যাঁ কন্টিনিউ করছি তো। কিরে এটা কই গেল গা? এটা এটা কেউ কি বুঝে রে? আচ্ছা আগে কোডটা লিখেন, এই যে ইউজ এফেক্টের এই যে ফাংশনটা, এটা আপনার নতুন না, এটা আমরা আগে করছি, ঠিক আছে? ইউজ এফেক্টটা যেভাবে লিখছি, ইউজ এফেক্টটা আগে একবার লিখেন, আগে লিখে কমফোর্টেবল হন, আমি বুঝেছি। আচ্ছা এটা একটু করে বুঝে আমি আপাতত এটা কমেন্ট আউট করে দিই, হ্যাঁ? ইউজ এফেক্ট হুকটা একটু করে বুঝেন। যেহেতু এটা একটা ফাংশন, আপনার মানে যেটা বলছে আর কি, প্রত্যেকটা হুকই হচ্ছে একটা স্পেশাল ফাংশন। তো ইউজ স্টেট আপনি যেভাবে কল করতেন ওইভাবে ইউজ ইফেক্ট এভাবে কল করবেন, হ্যাঁ? ইউজ স্টেট আপনার প্রথম একটা ইনিশিয়াল ভ্যালু নেয়, মানে শুরুতে এটাতে যে ভ্যালুটা থাকবে ওইরকম একটা ভ্যালু নেয়। ইউজ এফেক্ট কি নেয়? ইউজ এফেক্ট হচ্ছে আপনার দুইটা জিনিস নিবে, হুম, আপনার একটা জিনিস কমা দুইটা জিনিস, আরেকটা জিনিস নিবে। প্রথম যে জিনিসটা, এটা হবে হচ্ছে আপনার একটা ফাংশন। প্রথম জিনিসটা হবে হচ্ছে অলওয়েজ আপনার একটা ফাংশন। ফাংশনটা আপনার একটা রেগুলার ফাংশন হতে পারে, অবশ্যই অ্যানোনিমাস ফাংশন হবে, হ্যাঁ? এরকম একটা অ্যানোনিমাস ফাংশন হতে পারে। তারপর কমা দিয়ে সেকেন্ড যে জিনিসটা নিবে সেটা হবে হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা ইউজ এফেক্টের স্ট্রাকচার। আচ্ছা, এবার যদি ইউজ এফেক্টের ব্যবহারটা কোথায়, ইউজ এফেক্ট আমরা কি কাজে ব্যবহার করব? ইউজ এফেক্ট বেসিক্যালি এটা আচ্ছা এটার নামটা কেন ইউজ ইফেক্ট কেন? ইউজ এফেক্ট হচ্ছে ইউজড টু হ্যান্ডেল সাইড ইফেক্টস। এটা হচ্ছে আপনার সাইড ইফেক্ট হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা, হ্যাঁ? সাইড ইফেক্ট মানে কি? পার্শ্ব প্রতিক্রিয়া, তাই না? তো আসলে কোডের মধ্যে সাইড ইফেক্ট দ্বারা আপনার মানে ওয়েব ডেভেলপমেন্টে সাইড ইফেক্ট দ্বারা বোঝানো হয় হচ্ছে যখন আপনি আপনার মানে আপনার এই যে ধরেন এনভায়রনমেন্টটা অথবা আপনার যে সফটওয়্যারটা অ্যাপটা বা ওয়েবসাইটটা ওইটার বাইরে গিয়ে কিছু করবেন, ওইটাকে সাইড ইফেক্ট বলা হয়। যেমন ধরেন আপনার মনে করেন আপনি ডাটা ফেচ করবেন, হ্যাঁ? ডাটা ফেচ করার জন্য কিন্তু আপনাকে একটা সার্ভারে যেতে হচ্ছে, এই যে রিকোয়েস্টটা করতেছেন রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? একটা সার্ভারে, তাই না? তো এরকম আরো কিছু কাজ আছে, যেমন টাইম আউট, কিছু টাইম আউট ফাংশনস আছে, টাইম আউট ফাংশনের ব্যাপারগুলো। তারপর আপনার আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনার সাইড ইফেক্ট, যেমন ধরেন লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজও একটা কাইন্ড অফ সাইড ইফেক্ট, হ্যাঁ? তো এই টাইপের যে সাইড ইফেক্টের জিনিসগুলো এগুলোকে হ্যান্ডেল করার জন্য ইউজ ইফেক্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে ডাটা ফেচিং এর জন্য। যখনই আপনি ডাটা ফেচ করবেন তখনই আপনাকে ইউজ ইফেক্ট ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউজ ইফেক্টের স্ট্রাকচারটা। এই যে ফাংশনটা দেখতেছেন না, ফাংশনের ভেতরে হচ্ছে আপনার এই যে আপনি আপনার ডাটা ফেচ করার জন্য যেভাবে লিখতে হয় আর কি, ওইভাবে কোডগুলো লিখে ফেলবেন। এই যে আমি ফাংশনটা লিখলাম, হ্যাঁ? এটার সামনে ইজ হবে আর কি, ইজ ইউজ টু হ্যান্ডেল সাইড ইফেক্টস, নট ইন দ্য পাস্ট। ওকে, সো তো এখানের মধ্যে এবার এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার রেগুলার জেএস কোড, হ্যাঁ? মানে জাভাস্ক্রিপ্টে যেভাবে লিখতেন ওইভাবে লিখে দিবেন। তো আচ্ছা এই জিনিসগুলো গেল, আমি কি করলাম এখানে একটা এসিনক্রোনাস ফাংশন ডিফাইন করলাম ডাটা ফেচ করার জন্য,
ওটা এখানে কল করলাম, এতটুকুই। ও ডাটাটা ফেচ করার পর আমি আমার ওই যে সেট প্রোডাক্ট স্টেটের মধ্যে সেট করে দিছি। আচ্ছা, তাহলে এই যে ডিপেন্ডেন্সি অ্যারে, ডিপেন্ডেন্সি এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যারে। এটা আমি নর্মালি খালি দিছি, ঠিক আছে? তো এটার কাজ কি? ফার্স্ট অফ অল এই যে অ্যারেটা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি এটাকে স্কিপ করতে পারবেন না, হ্যাঁ? আপনি যদি এটাকে এইভাবে না দিয়ে চলে যান, এরকম রেখে দেন, তাহলে আপনার ইনফিনিটি লুপ হয়ে যাবে। আপনার যদি ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে কিছু না রাখতে চান, তাহলে আপনাকে অন্তত এইভাবে খালি একটা অ্যারে বসাতে হবে, ঠিক আছে? তো এই অ্যারেটার কাজ কি? অ্যারেটার কাজ হচ্ছে অ্যারেটার মধ্যে চাইলে আপনি যেকোনো ভ্যালু বসাতে পারেন। যেমন ধরেন আমি এখানে যদি এখানে একটা ধরেন ভ্যারিয়েবল দিই, ধরেন কনস্ট সাম ভ্যারিয়েবল ইকুয়াল টু ধরেন সামথিং, আমি এখানে একটা জাস্ট ভ্যারিয়েবল ডিফাইন করলাম। আমি যদি এখানে অ্যারের মধ্যে সাম ভ্যারিয়েবল দেই, তাহলে হবে কি, যখনই এই যে ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ, এটা একটু ভ্যারিয়েবল হতে পারে, একটা স্টেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যখনই এটার ভ্যালু চেঞ্জ হবে তখনই এই যে ফাংশন, এটা প্রথম ফাংশনটা এটা আরেকবার রান হবে, ঠিক আছে? তো ফাংশনটা আসলে কখন রান হয়? যখন আপনার প্রথম ওয়েবসাইটটা লোড নেবে তখন এই ফাংশনটা একবার রান হবে, ঠিক আছে? তারপর যদি আপনার ডিপেন্ডেন্সি অ্যারে খালি হয়, তাহলে এই ফাংশনটা আর কখনো রান হবে না। বাট আপনার যদি ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে কোনো ভ্যালু থাকে, ওই ভ্যালুটা যদি চেঞ্জ হয়, যখনই ভ্যালুটা চেঞ্জ হবে তখন এই ফাংশনটা রান হবে। বেসিক্যালি এইটাই। একটু দেখে নেন, তার কোডটা করেন, তারপর কোয়েশ্চেন করেন। আহ, করে ফেলেন, দেখে থাকেন না, কোডটা করে ফেলেন, তাহলে বুঝবেন। হ্যাঁ, আউটপুট, আউটপুট কি? আউটপুট এগুলার কি? ওই যে ডাটা ফেচ করে যেগুলো আসতো ওগুলো, এটাকে আমি এখানে ডিরেক্ট স্ক্রিনিফাই করে নিলাম। ভালো লাগতেছে না আজকে। যে সবাই বসে আছে, কোড লিখতেছে না যে। আরে এত ঠান্ডা! আচ্ছা, ইউজ এফেক্টটা করে নেন, দেন আজকে আমরা আর করবো না, ভালো লাগতেছে না। আমরা নেক্সট ডে থেকে প্রজেক্ট করবো আর এটা রিলিজ। হ্যাঁ, না ওই জন্য নাই, নিতে হবে।